নমস্কার। আজ আমার গল্পের নাম গাবু। লেখক দুলেন্দ্র ভৌমিক। স্কুলে যাওয়ার সময় রোজই আমার মেয়ে একটা না একটা বায়না ধরে। ওর বায়না শুনতে শুনতে ওর মায়ের কান এতই ঝালাপালা হয়ে গেছে যে ওকে স্কুলের পোশাক পরাতে পরাতে এখন মেয়ের আগে মাই ধমকের সুরে বলে ওঠেন, চুপচাপ স্কুলে যাবে, কোনো বায়না করবে না। ভালো মেয়েরা কখনো বায়না করে না। এরপরে মেয়ের প্রশ্ন, বায়না করলেই কি খারাপ হয়ে যায়? মেয়েকে বোঝাবার ভঙ্গি করে মা বলেন, নিশ্চয়ই খারাপ হয়ে যায়। বইয়ে লেখা আছে পড়নি? গোপাল অতি সুবোধ বালক, সে কখনো বায়না করে না, বড়রা যাহা বলে তাহাই করে, যা পায়। মাকে থামিয়ে দিয়ে মেয়ে বলে ওঠে, ওটা তো ছেলেদের জন্যে, গোপাল তো মেয়ে নয়, মেয়েরা বায়না করলে খারাপ হয় না। মা মেয়ের এমন সওয়াল জবাব প্রায় নিত্যদিনের ঘটনা। আজ স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, বাবা 25টা পয়সা দিতে হবে, দিদিমণি নিয়ে যেতে বলেছেন। আমি বললাম, কেন? মেয়ের হয়ে মা উত্তর দিলেন, ওদের স্কুলে কে নাকি কী সব খেলা দেখাবে, তার জন্যে 4 আনা করে পয়সা নিয়ে যেতে বলেছেন। মেয়ে তার মাকে ভুল শুধরে দেওয়ার ভঙ্গি করে বলে, 4 আনা পয়সা নয়, 25 পয়সা। 4 আনা নিলে হবে না। আমারও অফিস বেরোবার তাড়া ছিল বলে ওকে 4 আনা অর্থাৎ 25 পয়সা দিয়ে স্নানে গেলুম। অফিস থেকে ফিরে এসে দেখি গোটা বাড়িতে আমার মেয়েই একমাত্র বক্তা আর সবাই শ্রোতা, এমনকি তার মাও নির্বাক। মেয়ে আমাকে দেখতে পেয়ে ছুটে এলো। শনিবার বলে পড়ার চাপ কম, অতএব এখন বকবক করে বেড়ালেও তাকে বকবার লোক কেউ নেই। বাড়ির সকলেরই সম্ভবত একাধিকবার শোনা হয়ে গিয়েছিল, তাই মেয়ে এসে ধরল আমাকে। স্কুলে 25 পয়সার বিনিময়ে যেসব কাণ্ড কারখানা সে দেখে এসেছে, সেই নবীন অভিজ্ঞতার কাহিনী আমাকে না শোনালে ও স্বস্তি হচ্ছে না। মেয়ে চোখ বড় বড় করে দুহাত নেড়ে বলতে লাগলো, একজন লোক আমাদের খাওয়ার খেলা দেখালো। প্রথমে বলল আমি সব খেতে পারি। একজন একটা কাঁচা পেঁপে দিল, লোকটা দিব্যি খেয়ে নিল। তারপর খেলো কলা গাছের টুকরো, তারপর কাঁচা বেগুন, 1 খাবলা মাটির ভাঁড়, যে যা দিচ্ছে সব খেয়ে নিচ্ছে। আমাদের অঙ্ক দিদিমণির হাতে ছিল চকের বাক্স। 1 বাক্স চকের অর্ধেকটা যখন খেয়ে নিয়েছে, তখন বর দিদিমণি স্টপ স্টপ বলে ছুটে এসে চকের বাক্সটা ওই খাইয়ে লোকটার হাত থেকে ছিনিয়ে নিয়ে বললেন, এগুলো স্কুলের প্রপার্টি, খেয়ে ফেললে জবাব দিতে পারবো না। এক নাগারে কথা বলে মেয়ে হাঁপাচ্ছিল। আমি ওকে দম নেবার অবকাশ দিলাম। একটু পরে জিজ্ঞেস করলাম, কতক্ষণ খেলা দেখালো? মেয়ে খুব দুঃখের সঙ্গে বলল, বেশিক্ষণ দেখাতে পারলো না, বর দিদিমণি থামিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কেন? মেয়ে উত্তর দিল, বর দিদিমণির ভয় হয়ে গেল যে একে তো স্কুলের 14খানা আস্ত চক খেয়ে নিয়েছে, এরপর একটা ডাস্টার কামড়ে ধরতেই বর দিদিমণি ভয় পেয়ে বললেন, ওকে 2-5 টাকা বেশি দিয়ে বিদেয় করুন, মনে হচ্ছে এরপর গোটা স্কুল বাড়িটাই খেতে আরম্ভ করবে। তারপর বর দিদিমণি ইংরেজিতে অন্য দিদিমণিদের বললেন, ইফ হি ট্রাই টু ইট আওয়ার স্কুল বিল্ডিং, আই থিঙ্ক হি ক্যান, but we can't allow him to eat such an important thing like our educational institution. তখন জোর করে ওই খাওয়াখাওয়ির খেলা বন্ধ করতে হলো। বাড়ি ফিরে আমার জলখাবারের বরাদ্দ হলো 1 পিস পাউরুটি আর 1 কাপ চা। রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ায় মাখন খাওয়া বন্ধ করেছি মাস 6 আগে। সেঁকা পাউরুটিতে যখন কামড় দিচ্ছি, তখন মেয়ে বলল, বাবা তুমি ওই রকম খেতে পারবে? আমি মাথা নেড়ে জানালাম, না বাবা। মেয়ে বলল, পারলে বেশ হতো, তাই না? আমি বললাম, তাহলে তো তোদের স্কুলে গিয়ে খেলা দেখাতে হতো, আর বর দিদিমণি ভয় পেয়ে মাঝপথে বন্ধ করে দিতেন, তাই না? মেয়ে বলল, তা কেন, তখন তো বাড়িতে তুমি সব কাঁচা কাঁচাই খেতে পারতে, মাকে আর কষ্ট করে রাঁধতে হতো না। আমার ওই 1 পিস পাউরুটি খাওয়া দেখে
মেয়ে তার দুর্বল বাবার দিকে যেন করুণার চোখে তাকালো। আজই সদ্য সদ্য খাওয়ার ব্যাপারে যে মেয়ে নররাক্ষস দেখে ফিরেছে, যে তার কাছে দারুণ একটা হিম্যান হিরো, সেই মেয়ে তার নিজের বাবাকে এক পিস পাউরুটি আর এক কাপ চা খেয়ে ঢেকুর তুলতে দেখে যদি খুবই দুর্বল ভাবতে আরম্ভ করে, তাতে আর তার দোষ দেব কেন? এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে অনেক রকম স্বপ্ন বাসা বাঁধে। বাইরে যা দেখে মুগ্ধ হয়, নিজের ঘরে এসে তাই খোঁজবার চেষ্টা করে। আমার মেয়ে রিঙ্কি তাই হঠাৎ হঠাৎ তার মাকে বলে, মা, তুমি স্টেফি গ্রাফের মতো টেনিস খেলতে শিখলে না কেন? আমাদের বাড়ির কাজের মেয়ে যেদিন এসে বলল, কি বলবো মা, বড় রাস্তায় এত গন্ডগোল যে 1.5 মাইল পথ বাস না পেয়ে ছুটে ছুটে চলে এলুম। পাছে দের হয়ে যায় তাই ছুটেই এলুম। বাসও আমার আগে আসতে পারবে নিকো। সঙ্গে সঙ্গে রিঙ্কি বলে উঠল, ও মাসি, তুমি তো তাহলে পিটি ঊষার রেকর্ড ভেঙে দেবে গো। তুমি এখন থেকে তাই চেষ্টা করো। কাজের মেয়ে ময়না বলল, আমি বাচ্চা কারোর সাথে বাঁচে থাকি না, একদিন কাজ করছি। তোমরা বলতে পারবে কখনো একটা চায়ের কাপ ভেঙেছে আমার হাত থেকে? তবে কেন আমি অন্যের বাড়ির রেকর্ড রেডিও ভাঙতে যাব? রিঙ্কির এইরকম অভ্যেস আছে বলে আমি এবং আমরা খুব সতর্ক থাকি। আমাকে যে কতবার গাভাস্কার, কপিল দেব, মারাদোনা আর বিয়ন্ডবর্গ হতে অনুরোধ করেছিল তার ইয়ত্তা নেই। একটা বয়স পর্যন্ত ছেলে মেয়েদের কাছে তার বাবাই হচ্ছেন হিরো। তাদের ধারণা তার বাবা সব পারেন। রিঙ্কি সেই বয়সটা না পেরোনো পর্যন্ত খুব সতর্ক থাকতে হয়। রবিবার সকালে বাজারে যাওয়ার সময় মেয়ে বায়না ধরল তাকেও নিয়ে যেতে হবে। এটা অবশ্য এমন কিছু নতুন ব্যাপার নয়, অধিকাংশ রবিবারই এটা ঘটে। বাজার করে ফিরে আসার পথে রিঙ্কি আমার হাতটা শক্ত করে চেপে ধরে কিছুটা ভয় আর অনেকখানি বিস্ময় জানানো গলায় বলে উঠল, বাবা, ওই যে লোকটা আসছে। আমি দেখলাম একটা গলির মধ্য দিয়ে আধময়লা পাঞ্জাবি আর পাজামা পরা রোগা চেহারার একটা লোক হেঁটে আসছে। লোকটা দেখতে এতই সাধারণ যে ওর দিকে কারো নজর পড়ার কথা নয়, অথচ রিঙ্কি চোখ বড় বড় করে তাকেই দেখছে এবং আমাকে দেখাচ্ছে। আমি বললাম, কে ওই লোকটা, তুই চিনিস? রিঙ্কি যেন তার বাবাকে পৃথিবীর কোনো অষ্টম আশ্চর্য দেখাচ্ছে তেমনভাবেই বলল, এই তো সেই লোকটা যে কালকে আমাদের স্কুলে খেলা দেখিয়েছে, জ্যান্ত নররাক্ষস। এবার লোকটার দিকে ভালো করে তাকাতেই হলো। গত সন্ধ্যায় যার খাওয়া খাওয়ির এমন সব রোমহর্ষক বিবরণ শুনেছি এবং পাছে স্কুল বাড়িটাই খেয়ে ফেলার আশঙ্কায় বড় দিদিমণি ভয় পেয়ে যার খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন, তাকে দেখার লোভ আমারও হলো। আমি একটু এগিয়ে গেলাম। রিঙ্কি এবার দুহাত দিয়ে আমাকে টেনে ধরে চাপা গলায় সাবধান করে দিয়ে বলল, বাবা, বেশি এগিয়েও না, এখনও নির্ঘাত ওর ব্রেকফাস্ট হয়নি, পারলে ব্যাগ থেকে একটা বাঁধাকপি ছুঁড়ে দাও। আমি বললাম, ও কি মানুষও খায় নাকি? রিঙ্কি বলল, আমাদের রামু দারোয়ান বলেছে যে ডাস্টার খেতে পারে সে ইচ্ছে করলে মাস্টারও খেতে পারবে। লোকটা ততক্ষণে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমার এক হাত সামনে দাঁড়িয়ে লোকটা আমার দিকে তাকালো, চোখ পিটপিট করে আমায় দেখতে লাগলো। আমিও লোকটাকে দেখছি। মাথায় খাটো খাটো চুল, 6 ফুটের মতো লম্বা, যেন পাকানো দড়ির মতো। আধময়লা পাজামা আর হ্যান্ডলুমের পাঞ্জাবি, পায়ে হাওয়াই চপ্পল আর কাঁধে একটা কাপড়ের ঝোলা ব্যাগ। লোকটা আরও এক পা আমার দিকে এগিয়ে আসতেই রিঙ্কি প্রাণপণে আমার হাত ধরে টানতে লাগলো। লোকটা আমায় দেখতে দেখতে হাসলো, তারপর বলল, নিশ্চয়ই চিনতে পারছিস না? আমি কিন্তু পেরেছি। কথাটা বলেই লোকটা 2 হাতে তালি বাজিয়ে হাত দুটো মুখের কাছে তুলে এনে এমনভাবে হাসলো যে হাসি জীবনে আমি একজনকেই হাসতে দেখেছি। আমি বললাম, তুই কি তবে গাবু? ওই লোকটা অর্থাৎ গাবু আরও জোরে হেসে উঠে বলল, মার দিয়া কৈলাস, তুই চিনতে পেরেছিস, আমিই গাবু।
গ্রেট গাবুলাল সাঁপুই। বাজারের ব্যাগটা ডান হাতে, বাঁ হাত ধরে টানছে রিঙ্কি। তাই ব্যাগটা রাস্তাটায় নামিয়ে রেখে ডান হাত বাড়িয়ে গাবুকে কাছে টানলাম। গাবু আমাকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। গতকালের হিমায়ন নররাক্ষস বাবাকে বুকে জড়িয়ে আদর করছে দেখে রিঙ্কি যেন মনে মনে ভরসা পেল। গাবুকে বললাম, এই হচ্ছে আমার মেয়ে, তুই ওদের স্কুলে গতকাল খেলা দেখিয়েছিলি, রিঙ্কি তো তোকে দেখালো। গাবু হাত বাড়িয়ে রিঙ্কির গালটা আলতো করে টিপে দিল। রিঙ্কি সঙ্গে সঙ্গে আমার শরীরের সঙ্গে আরও সেঁটে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে গাবু বলল, ভাগ্যিস দেখালো, তাই দেখা হলো, নইলে তো দেখাই হতো না। তা প্রায় 30 বছর পর দেখা হলো, তাই না? আমি মনে মনে হিসেব করে বললাম, হ্যাঁ তা প্রায় হবে। ছেলেবেলার বন্ধুর সঙ্গে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা উচিত নয় ভেবে বললাম, চল আমার বাড়িতে, কাছেই আমার বাড়ি। গাবু রাজি হয়ে গেল। রিঙ্কির ভয় কেটে গিয়ে এবার কৌতূহলটা বাড়তে লাগলো। আমরা যখন হেঁটে আসছি তখন রিঙ্কির এক হাত আমার হাতে, অন্য হাত ধরেছে গাবু। ওকে মাঝখানে রেখে আমি আর গাবু দুজন রিঙ্কির দুপাশে হাঁটছি। রিঙ্কি তখন গাবুকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে, তুমি কাঁচা বাঁধাকপি খেতে পারো, তুমি জলের কুজো খেতে পারো, তুমি নাকি ইটও খেতে পারো। গাবু সব প্রশ্নের জবাবেই খালি পারি পারি বলে মাথা নেড়ে যাচ্ছে। রিঙ্কি এবার আমার দিকে চোখ ফিরিয়ে প্রশ্ন করল, তোমার কে হয়, বন্ধু? আমি বললাম, হ্যাঁ বন্ধু, খুব ছোটবেলা থেকে। আমি লক্ষ্য করছিলাম গাবুর সঙ্গে হেঁটে যেতে যেতে রিঙ্কি বেশ গর্বিত চোখে চারপাশে তাকাচ্ছিল। ওর দুই বন্ধুকে ডেকে ডেকে গাবুকে দেখালো। গতকাল 25 পয়সার বিনিময়ে যার খেলা দেখেছে, আজ তারই হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবার মধ্যে রিঙ্কি এক ধরনের গর্বমেশা আনন্দ পাচ্ছিল। আমার মনে পড়ল, কৈশোরের দিনগুলিতে গাবুকে নিয়ে আমাদেরও গর্ব ছিল। গাবু আমাদের বন্ধু, অথচ এই বয়সেই আমাদের পাড়ায় গাবু প্রায় ভিআইপির সম্মান পেত। না, গাবু যে খুব ভালো ছাত্র, দারুণ খেলোয়াড় কিংবা গাইয়ে বাজিয়েছিল তা নয়। গাবুর ছিল দুটি গুণ। 12-14 বছর বয়সেই গাবু দারুণ খেতে পারত। তার খাওয়া দেখবার জন্য এঁটো হাতেও সার দিয়ে নেমন্তন্ন বাড়ির লোক দাঁড়িয়ে থাকত। আর ওই বয়সেই তার গায়ে ছিল অসুরের বল। গাবুর বাবার ছিল লোহা পেটার ছোট্ট একরত্তি দোকান। গাবু মাঝে মাঝে বাবার কাজে সাহায্য করত। গাবুর বাবাও নাকি আস্ত একটা কাঁঠাল খেতে পারত, কিন্তু তার খাওয়া আমরা দেখিনি। আমরা দেখেছি গাবুকে। সত্যনারায়ণ পুজোর সিন্নি গাবুকে দেওয়া হতো বালতি শুদ্ধ। লোকেরা যেভাবে চুমুক দিয়ে দুধ খায়, গাবুও তেমন করে 1.5-2 বালতি সিন্নি সাবার করে দিত 14 বছর বয়সেই। গোপেন মিত্তিরের মায়ের শ্রাদ্ধে গাবু যা খেলো তাতে গোটা পাড়ায় তার খ্যাতি ছড়িয়ে গেল। গাবু ছিল শ্মশান বন্ধু, অর্থাৎ সব যাত্রায় সেও গিয়েছিল, কিন্তু ওকে গোপেনবাবু বসালেন শেষের ব্যাচে। গাবু খেতে আরম্ভ করলো। প্রথমে খান বিশেক লুচি খেলো, তারপর এটা ওটা খাওয়ার পর এলো দই আর মিহিদানা। গোপেনবাবু বললেন, ওকে গোটা হাঁড়িটা দে। তাই দেওয়া হলো। দইয়ের হাঁড়ি থেকে খানিকটা দই খেয়ে গাবু বলল, এবার মিহিদানা দাও। দইয়ের হাঁড়িতে মিহিদানা আর দই নিয়ে এমনভাবে মাখলো যেন খিচুড়ি খাচ্ছে। 3 হাঁড়ি দই আর 2 ডাবু হাতা মিহিদানা শেষ হতেই মাতৃদায়গ্রস্ত গোপেন মিত্তিরের সদ্য ন্যাড়া মাথায় ঘাম জমতে শুরু করলো। গোপেনবাবু কাতর গলায় বললেন, বাবা গাবু, দই ছেড়ে রসগোল্লায় যা। গাবু কোনো উত্তর দিল না। ভাঁড়ারির দই শেষ হতে গাবু রসগোল্লার দিকে চোখ ফেরালো। গাবুর খাবার গতির সঙ্গে পাল্লা দিয়ে আমরা আর গুনে উঠতে পারছি না। এক সময় গোপেনবাবুর বড় ছেলে হাততালি দিয়ে বলে উঠলেন, হাফ সেঞ্চুরি হয়ে গেল। আস্তে আস্তে গোটা গাঁয়ে গাবুর খাবার ব্যাপারটা এমন চাউর হয়ে গেল যে পাড়ার কোনো বাড়িতে গাবুর নিমন্ত্রণ না হওয়া মানে সেই বাড়ির অনুষ্ঠান খুবই ক্ষুদ্র এবং খাওয়াবার ব্যাপারে গৃহস্বামীর সামর্থ্য কম, নতুবা গৃহস্বামী কৃপণ। ফলে
লোক লজ্জা ঢাকতে সবাই আগে ভাগে গাবুকে নিমন্ত্রণ করে আসতো। ভদ্রলোকরা কে আর সবার কাছে গরিব বা কৃপণ হিসেবে পরিচিতি পেতে চায়? আমরা মাঝে মধ্যে গাবুর পেটে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতুম, হ্যাঁ রে গাবু, তুই এত খাস কেমন করে? গাবু খুব সরল গলায় উত্তর দিত, কে জানে কেমন করে হয়, যতক্ষণ খেতে থাকি ততক্ষণ কেবলই খেতে ইচ্ছে করে, চোখের সামনে খাবার দেখলে আরও খিদে বেড়ে যায়। একবার পুবপাড়ার কুঞ্জ সাহা তার বাড়িতে অষ্টপ্রহর কীর্তন গানের ব্যবস্থা করলেন। 3 দিনের কীর্তনের পর দুপুর থেকে নারায়ণ সেবা, তার মানে খিচুড়ি, নানা তরকারির ঘ্যাঁট আর বোঁদে। গাবু দুপুরবেলা খেতে গেল। সাহাবাবু ওকে দেখেই বললেন, এসো গাবু এসো, সবাই এসে অবধি তোমার খোঁজ করছে, দেখি আজ কত খিচুড়ি তুমি খেতে পারো। গাবু খুব লজ্জিত ভঙ্গিতে বলল, জ্যাঠাবাবু আজ একদম পিড়াপিড়ি করবেন না, সন্ধেবেলা ডাক্তারবাবুর নাতির অন্নপ্রাশনের নেমন্তন্ন, ওখানে কিছু একটু তো দাঁতে কাটতে হবে। সাহাবাবু বললেন, সে সন্ধেবেলার কথা পরে ভাবা যাবে। কেষ্টনগর থেকে কীর্তনের দলের লোকেরা বসে আছে তোমার খাওয়া দেখবে বলে। আমার বেয়াই মশাই এসেছেন উল্টোডাঙা থেকে, ওকেও বসিয়ে রেখেছি তোমার জন্যে। এত কাণ্ডের পর তুমি আমায় হতাশ করবে? গাবু সাহাবাবুকে অবশ্য হতাশ করেনি। প্রথমে 1 বালতি খিচুড়ি খেয়ে গাবু বলল, খান 3 কাঁচা লঙ্কা হবে? সঙ্গে সঙ্গে 6খানা কাঁচা লঙ্কা চলে এলো। গাবু 2য় বালতি খিচুড়ি শেষ করার পর তরকারির দিকে হাত বাড়ালো। এতক্ষণ তরকারির কোনো দরকারই সে বোধ করেনি। 4 বালতি খিচুড়ি শেষ করার পর গাবু খুব বিনীতভাবে বলল, আর একটু হবে? ঠিক তখনই ভাড়ার ঘর থেকে সাহাবাবুর ডাক এলো। সেখান থেকে ঘুরে এসে সাহাবাবু গাবুর কানের কাছে মুখ এনে বললেন, ও বেলা তো ডাক্তারবাবুর ওখানে যেতে হবে, ওখানে মুখ এঁটো না করলে ডাক্তারবাবু দুঃখ পাবেন। এদিকে সবাই তোমার খাওয়া দেখে খুশি, তাই বলছি বাবা, এবার থামলে হয় না? গাবু কলা পাতার উপর থেকে খিচুড়ি কাচিয়ে নিয়ে মুখে দিতে দিতে বলল, জ্যাঠাবাবু 4টি বোঁদে দেবেন? সেদিনই রাত 8টা নাগাদ গাবু খেতে বসলো ডাক্তারবাবুর বাড়িতে। শুধু গাবুকে পরিবেশন করার জন্যই আলাদা 4টে লোক। তারা অন্যদের কিছুই দেবে না, শুধু গাবুকে পরিবেশন করবে। গাবুকে দিতে দিতে ছেলে 4টে ঘেমে গেল। শেষ পর্যন্ত ডাক্তারবাবু এগিয়ে এসে বললেন, গাবু একটু ধীরে ধীরে হাত চালা, ছেলেগুলো তো পাশ ফিরতে পারছে না, তা মাছ খেলি কটা? গাবু উত্তর দিল, খাওয়ার সময় আমি গুনি না ডাক্তারবাবু, যারা দিয়েছে তারা বলতে পারবে। কে একজন তখন বলে উঠল, গাবুর জন্য 30 পিস আলাদা রাখা ছিল, সেগুলো শেষ হতে আরও 15 পিস আনতে হয়েছে। ডাক্তারবাবু বললেন, 5-এর জন্য আর 50 অপূর্ণ থাকে কেন? গাবু বলল, ও বেলা একটু খিচুড়ি খেয়েছি কি না, তবে আপনি গুরুজন, আপনি হুকুম করলে অমান্যি করতে পারবো না, দিন আর 5 পিস। খাওয়ার জন্য গাবুকে তখন মাঝে মাঝে হায়ারও করা হতো। অন্য পাড়া থেকে হয়তো কেউ এসে গাবুর বাবাকে অনুরোধ করত, আগে আপনার ছেলে গাবুকে একটু চাই, আমাদের সঙ্গে চন্দননগরে বরযাত্রী যাবে আর খেয়ে ওদের পিলে চমকে দেবে, দয়া করে যদি গাবুকে যাওয়ার অনুমতি দেন। হায়ারে গেলে অবশ্য গাবু 5টি টাকা আর 1খানা ধুতি পেত। ডাক্তারবাবু অবশ্য বলতেন, কারো কারো পেটে জোড়া পাকস্থলী থাকে, গাবুর বোধহয় 1 ডজন আছে, আর ওর লিভার হজম করার যন্ত্রপাতি বোধহয় ফরেন থেকে তৈরি। ছেলেটা এত খায় অথচ একদিনও বদহজমের জন্য একটা ট্যাবলেট নিতে এলো না। ওর হজম যন্ত্রটা ভেরি ভেরি স্ট্রং, মিউজিয়ামে রাখবার মতো। একবার অন্য পাড়ায় খেতে গিয়ে গাবু তো প্রায় দাঙ্গা বাঁধিয়ে ফেলেছিল। যদিও সেটা ভাড়াটে খাওয়া নয়, তবুও একরকম হায়ারই বলা চলে। উত্তরপাড়ার চক্রবর্তী বাবুর মেয়ের বিয়ে হলো শ্যামনগরে। ছেলেটি বিয়ে পাশ করে বেশ ভালো একটা চাকরি করে। গঙ্গার ধারে বিঘেখানেক জমির ওপর নিজেদের দোতলা বাড়ি। ছেলের বাবা জুট মিলের বড়বাবু, খুব রাশভারী লোক এবং বেজায় দেমাকি। এই বিয়েতে দাবি করে যা নেওয়ার তা তো নিয়েইছেন, সঙ্গে নিয়েছেন নগদ 10,000 টাকা।
তখন 10,000 টাকা মানে আজকের দিনে অনেক অনেক টাকা। অনেক অনুরোধে 1 পয়সাও কম নেননি। উত্তরপাড়ার চক্রবর্তীরা অবশ্য পয়সাওয়ালা লোক, সবই দিয়েছেন, কিন্তু মনে মনে চটেছেনও খুব। তাই বৌভাতের দিন ছেলের বাবা কালীপ্রসাদ মুখার্জিকে একটু বেগ দেওয়ার জন্য গাবুকে নিয়ে যাওয়া হলো। চক্রবর্তী মশাই গাবুর পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা গাবু, পাড়ার মানটা রাখিস। তুই ফিরে এলে তবে আমি খাবো। দেখিস মুখুজ্জে যেন তোর কাছে হাত জোর করে। চক্রবর্তী মশাই বাড়ি রইলেন। তার ভাই আর অন্য আত্মীয় স্বজনরা ভাড়া করা বাসে গাবুকে নিয়ে চললেন শ্যামনগরে। গাবুর জন্য নতুন জামা, প্যান্ট, জুতো কিনে দিয়েছেন চক্রবর্তী মশাই। গোটা বাসে যত কন্যাযাত্রী ছিল সবাই ঘন ঘন গাবুর দিকে তাকাচ্ছিল আর বলছিল, গাবু, পারবি তো? তোর ওপর চক্রবর্তী বাড়ির মান আর পাড়ার সম্মান। কে একজন হুঙ্কার দিয়ে বলে উঠল, গাবু, আজ তোকে জ্বলে উঠতে হবে, নিজের রেকর্ড নিজেকেই ভাঙতে হবে। ব্যাপারটা এমন মনে হচ্ছিল যেন কোনো ফাইনাল খেলায় একজন দামি স্ট্রাইকারকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, যার গোলেই টিম শিল্ড পাবে। বাস থেকে নামবার আগে গাবু চক্রবর্তী মশাইয়ের ছোট ভাই জীবন চক্রবর্তীকে বলল, কাকু, আমাদের সঙ্গে তো বাস রয়েছে, তাই আমরা কয়েকটা ব্যাচ পরে বসবো। গোটা 3-4 ব্যাচ হয়ে যাক, আপনারা বলবেন, আগে গাবু খেয়ে উঠুক, পরে আমরা বসবো। জীবন চক্রবর্তী ভেবে দেখলেন বুদ্ধিটা খারাপ বাতলায়নি গাবু। তিনি সঙ্গে সঙ্গে বললেন, তাই হবে। তাই হলো। যতবার বসতে বলা হয় জীবন চক্রবর্তী হাত জোর করে বলেন, ঠিক আছে ঠিক আছে, আমরা একটু পরে বসছি, সঙ্গে তো বাস রয়েছে, ফেরার ভাবনা নেই। সবাই থেকে থেকে গাবুর খোঁজ করে। মন্টু এসে বলল, ছোট কাকা, গাবু গঙ্গার ধারে ওয়ার্ম আপ করছে, ও আজকে ফাটিয়ে দেবে। জীবন বলল, দেখিস উল্টোটা যেন না হয়, এদের আয়োজন কিন্তু বেশ। মন্টু বলল, গাবু যদি ওর আগে স্ট্যান্ডার্ডটাও বজায় রাখতে পারে, নিদেন পক্ষে ছর্দির বিয়ের রাতের রেকর্ডটা, তাতেই ঢের। এই সময় গাবু এসে জীবন চক্রবর্তীকে বললেন, কাকু, এবার সত্যিই খিদে পেয়ে গেছে, এখানকার গঙ্গার হাওয়াটা বেশ, কেবলই খিদে পায়। এই সময় খবর এলো সেকেন্ড ব্যাচ শেষ হয়ে থার্ড ব্যাচের পাতা পড়ছে। জীবন বললেন, গাবু, এটা তো থার্ড, কি করবি? গাবু বলল, ওতেই হবে, আপনারা আমার পরে বসবেন। যথারীতি মুখুজ্জে মশাই চুরুট টানতে টানতে এসে বললেন, এবার আপনারা বসবেন তো? জীবন চক্রবর্তী হাত জোর করে বললেন, বাড়ির মেয়েরা এখনও জমিয়ে গল্প করছে, আপনি বরং বাচ্চাদের বসিয়ে দিন। গুটি সাতেক বাচ্চার সঙ্গে গাবুও বসল। তা বলতে গেলে গাবু তো বাচ্চাই, তখনও 14 পেরোয়নি। পরিবেশনের শুরুতেই জীবন চক্রবর্তী মুখুজ্জে মশাইকে শুনিয়ে বললেন, বাচ্চাদের একটু দেখে শুনে দেবেন। মুখুজ্জে মশাই যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে বললেন, জীবনবাবু, এটা কালী মুখুজ্জের বাড়ি, কেমন করে খাওয়াতে হয় সেটা ছেলেদের 1 সপ্তাহ ধরে ট্রেনিং দিয়েছি। আমার অর্ডার দেওয়া আছে, ফেলা যায় ফেলা যাবে, কিন্তু কোনো পাত যেন শূন্য না থাকে। পাতে লুচি পড়তেই গাবু বলল, শুরু করি। যে লোকটা লুচি দিচ্ছিল সে বলল, লজ্জা কি খোকা, শুরু করে দাও। বেগুন ভাজা দিতে এসে দেখে লুচি নেই, লুচি এলে দেখে বেগুন ভাজা নেই। এই রকম 12-3 হতেই গাবু উঠে দাঁড়িয়ে বলল, ও জীবন কাকা, এরা তো দিতেই পারছে না, খাবো কি? কথাটা কানে গেল মুখুজ্জে মশাইয়ের। তিনি গাবুর সামনে এসে বললেন, কি হয়েছে তোমার? গাবু বলল, লুচি পাই তো বেগুন ভাজা আসে না, আবার ভাজা আস্তে আস্তে লুচি ফুরিয়ে যায়। মুখুজ্জে মশাই হাঁক দিলেন। পাতে 6টা লুচি পড়ল। 2খানা লুচি বেগুন ভাজা দিয়ে জড়িয়ে মুহূর্তে শেষ করে ফেলল গাবু। মুখুজ্জে মশাই বললেন, আরও চাই? গাবু খুব বিনীতভাবে বলল, জেঠু, একটু হাত খুলে দিতে বলুন না, এ যেন পরীক্ষা হলে ব্লটিং পেপার দিচ্ছে। মুখুজ্জে মশাই বললেন, লুচির ঝুড়ি নিয়ে আয়। ঝুড়ি এলো। মুখুজ্জে মশাই বললেন, এতে চলবে? গাবু বলল, পাতে ঢেলে দিন। গাবুর পাতে লুচির পাহাড় জমে গেল।
গাবু বেগুন ভাজার ওপর একটু নুন ছিটিয়ে দিয়ে লুচি খেতে লাগলো। শেষ হবার পর দেখল মুখুজ্জে মশাইয়ের চুরুট নিভে গেছে। তিনি বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে। গাবু বলল, আর খান কয়েক হবে? মুখুজ্জে মশাই ঢোক গিলে বললেন, হবে, নিশ্চয়ই হবে। তবে বাবা, এখানে আরও আইটেম আছে। পোলাও, মাছ, মাংস, আলুর দম, পটলের কোরমা, মাংসের চপ। মানে ঠিক এই সময় জীবন ইশারা করতেই গাবু বলল, জেঠু, আর কয়েকখানা লুচি খাবো। মুখুজ্জে মশাই ছুটলেন হেঁসেলের দিকে। তখন মন্টু মারফত একটা চিরকুট এলো গাবুর হাতে। তাতে লেখা, সাবাস গাবু, তুই লুচি নিয়ে ড্রিবলিং করে যা, নতুন করে ময়দা মাখা হচ্ছে। আরও ডজন দুয়েক লুচি খাওয়ার পর পোলাও এলো। আলুর দমটা গাবু নিলই না। নতুন চিরকুট পাঠালেন জীবন। তাতে লেখা, মাংসের চপ শুধু কন্যা যাত্রীদের জন্য, স্টক বেশি নেই, চপকে অ্যাটাক কর। পোলাও আর চপ নিয়ে গাবু যখন ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছে, তখন মুখুজ্জে মশাই বললেন, খোকা, তুমি মাছ খাবে না? মাংস? এবার না হয় চপটা ছাড়ো, কচি পেটে এত ভাজা জিনিস কি ভালো? মন্টু ফিসফিস করে বলল, গাবু, অপোনেন্ট ফাউল করলেও রাগ করবি না, তুই চপ সাবড়ে যা। গাবু বলল, চপটা খেতে ভালো লাগছে, আর খান কয়েক হবে জেঠু। সঙ্গে সঙ্গে চিরকুট এলো জীবনের, জিতা রহো মেরা লাল, রান্নার ঠাকুরের সঙ্গে মুখুজ্জে মশাইয়ের ঝগড়া লেগে গেছে, তুই চপ ছাড়িস না, চপ শেষ হলেই ওদের ডিফেন্স ভেঙে যাবে। এবার মুখুজ্জে মশাই নিজে হাতে করে খান পাঁচেক চপ এনে বললেন, এই নাও। গাবু বলল, জেঠু, আর নেই? মুখুজ্জে মশাই মাথা হেঁট করে বললেন, না বাবা, নেই, ঠাকুররা হিসেবে ভুল করে ফেলেছে। কথাটা কানে যেতেই হাতা খুন্তি নিয়ে ঠাকুর ধেয়ে এলো মুখুজ্জে মশাইয়ের দিকে। বলল, ঠাকুরের বদনাম করছেন কেন? বলেছিলেন 30 জন কন্যাযাত্রী, 60খানা চপ বানালেই হবে। আমি তো 70খানা বানিয়েছি, তার মধ্যে থেকে 7খানা আপনারা নিয়ে গেছেন। এই সময় জীবন এসে বললেন, ঠিক আছে, এ নিয়ে গোল করার কি হলো, এ তো আমাদের নিজেদের ব্যাপার। গাবু, আর চপ খেতে হবে না, দেখছিস না চপ বারণ তো, তুই মাছ খা। এর মধ্যে কে একজন বোধহয় গাবুকে কলির রাক্ষস বলে ফেলায় মন্টু চিৎকার করে বলে উঠল, গাবু, উঠে আয়, তোকে রাক্ষস বলেছে। গাবু উঠে দাঁড়ালো। ছুটে এলেন মুখুজ্জে মশাই। জীবন বলল, ছি ছি মুখুজ্জে মশাই, এই কি শুনছি, একটা কচি ছেলে 2-4 পিস চপ বেশি খেয়েছে বলে তাকে রাক্ষস টাক্ষস বলে আপনার লোকেরাও গাল দিচ্ছে? এই আপনার 1 সপ্তাহ ট্রেনিং, এই আপনার আতিথেয়তা, এরপর তো এখানে জলগ্রহণ করা চলে না। মুখুজ্জে মশাই হাত জোর করে ক্ষমা চাইলেন। গাবুকে বললেন, বাবা বসো, মাছ খাও। জলসায় যেমন গায়কদের কাছে নানা গানের অনুরোধ জানিয়ে চিরকুট যায়, তেমনই ঘন ঘন চিরকুট আসতে লাগলো গাবুর কাছে। এই চিরকুটে লেখা, গাবু, ওদের পেস্টিজের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিস, মাছের ডিফেন্সটাকে নাড়িয়ে দিয়ে মাংসে ঝাঁপা, পরের ব্যাচে যাতে মাছ কম পড়ে। এত রাত্রে মাছ পাওয়া যাবে না, এখনও 4 ব্যাচ বাকি। মুখুজ্জে মশাই একবার গাবুকে দেখেন, পরক্ষণেই হেসেলে ছোটেন। খাবার জায়গায় তখন হইচই ব্যাপার। বাজনা থামিয়ে সানাইওয়ালা পর্যন্ত ছুটে এসেছে। গাবুর খাওয়া আর মুখুজ্জে মশাইয়ের ছোটাছুটি দেখে বাজনদাররা বলল, আমাদের এখনই খেতে দিন, পরের ব্যাচের আর ভরসা করতে পারছি না। গাবু যখন থামলো তখন রাত্রি 12:30। কলকাতার ঠাকুররা ঝগড়া করে সদল বলে চলে গিয়েছে 11টা নাগাদ। তখন কন্যাযাত্রী সহ 100 লোক খেতে বাকি। মুখুজ্জে মশাই দোতলায় গিয়ে ঘরে দরজা দিলেন। লজ্জায় তিনি আর কাউকে মুখ দেখাতে পারছেন না। কন্যাযাত্রীরা ঠান্ডা পোলাও আর কয়েক টুকরো মাংস, 2-1টা মিষ্টি খেয়ে দেখা করতে এলো মুখুজ্জে মশাইয়ের সঙ্গে। ঘরে তখন বাবা ছেলেতে তুমুল ঝগড়া চলছে। এই বলে শ্বশুরবাড়ির লোকের কাছে আমার প্রেস্টিজ গেল, বাবা বলেন পাড়ার লোকের কাছে আমার মান গেল। মুখুজ্জে মশাই বললেন, আপনাদের কিছুই খাওয়া হয়নি জানি, তাই আরেকদিন আসতে হবে, তা না হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। শুধু বড়রাই আসবেন,
কচি কাঁচাদের না আনলেও চলবে। গাবু তখন এগিয়ে গিয়ে মুখুজ্জে মশাইকে ঢিপ করে একটা প্রণাম করে বলল, জেঠু আমি আসবো না? গাবুর দিকে করুণ চোখে তাকিয়ে মুখুজ্জে মশাই বললেন, আসবে, নিশ্চয়ই আসবে। তুমি বাবা এত কিছু চেটেপুটে খেলে, শেষ পাতে যদি চাটনির সঙ্গে আমার মাথাটা চিবিয়ে খেতে, তাহলে মুখ দেখানোর লজ্জা থেকে বাঁচতাম। বাস যখন ছাড়তে যাবে তখন কোমরে গামছা বাঁধা কয়েকটা ছেলে হৈ হৈ করে এগিয়ে এলো। এরাই এতক্ষণ পরিবেশন করছিল। ওদের হাতে এক গামলা লুচি। ওরা বলল, খেয়ে যেতে হবে, না খেতে পারলে বাস যেতে দেব না, আমাদের অপমান। সবাই গাবুর দিকে তাকালো। ছেলেগুলো কোনো কথা শুনবে না। এবার গাবু এগিয়ে এসে বলল, ভালোবেসে খাওয়াতে চাইছে, না বলি কেমন করে? খান 20 লুচি ছিল। মিনিট 30 সময় নিল গাবু। শেষ লুচিটা মুখে পুরে গামলাটা উল্টে দিয়ে বলল, আর আছে? ছেলেগুলো কয়েক মুহূর্ত স্থির চোখে গাবুকে দেখল, তারপরে উল্টো দিকে দৌড় লাগালো। নিজের বাড়িতে হেন গাবুকে বসালাম। জিজ্ঞেস করলাম, কোথায় থাকিস? গাবু বলল, থাকার কোনো ঠিক নেই রে, এই খাওয়া খাওয়ির খেলা দেখিয়ে বেড়াই। গোবরডাঙ্গার কাছে একটা কুঁড়ে আছে, সেখানে মা, বউ আর 2টো বাচ্চা থাকে। ইতিমধ্যে খবর পেয়ে রিঙ্কির 2-4 জন বন্ধু আর অন্য ছেলেরাও এসে গেছে নররাক্ষস দেখবে বলে। রিঙ্কির ফরমাইশ মতো গাবু কাঁচা বেগুন, বাঁধাকপি, শিম আর কলা গাছের টুকরো খেয়ে দেখালো। যখন মাটির ভার খেতে আরম্ভ করলো তখন আমি বাধা দিয়ে বললাম, ঢের হয়েছে, আর খেতে হবে না, এখন খেলা শেষ কর। ঘরের ভিড় পাতলা হতেই আমার বউ একটা কাঁসার থালায় খান 20 লুচি নিয়ে এলো, সঙ্গে বেগুন ভাজা আর আলুর ছেঁচকি। গাবু অদ্ভুত চোখে লুচিগুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, যদি কিছু মনে না করিস একটা কথা বলবো? আমি বললাম, বল না, কি বলবি? গাবু বলল, এখন আর এসব খেতে পাই না, ভালোও লাগে না, তার চেয়ে বরং কাগজে মুড়ে দে, বাড়িতে পাঠিয়ে দেব, ওরা খাবে। আমি বললাম, ওরা মানে? গাবু উত্তর দিল, আমার মা, বউ আর ছেলে 2টো। ওরা তো আমার মতো নররাক্ষস হতে পারল না, ওরা মানুষের মতোই ভাত রুটি এসব খায়। ওদের 4টে পেটের খিদে মেটাতেই আমাকে এসব খেতে হয়। মানুষ যা খায় সে খাবার কেউ দেয় না রে, 2খানা রুটি কেউ দেবে না, কিন্তু আমাকে কাঁচা খাওয়ার জন্যে 1 কিলো বেগুন দেবে। মানুষ যদি মানুষের মতো খাবার খায় তাহলে সেটা ক্ষুধা হয়, খেলা হয় না। পরিবারের অন্যদের ক্ষুধা মেটাবার জন্যই আমাকে খাবার খেলা দেখাতে হয়। মানুষ যা খায় না, খেতে পারে না, আমাকে তাই খেয়ে দেখাতে হয়। আমার স্ত্রী বলল, আপনি খান, আমি বাড়ির জন্য নতুন করে ভেজে দেব। গাবু বিষণ্ণ গলায় বলল, খেতে পারবো না, সহ্য হবে না, রাক্ষসের পেটে মানুষের খাবার সয় না বৌদি। বড় ছেলেটা বিকেলে উল্টোডাঙ্গা স্টেশনে এসে দাঁড়াবে, ওর হাতে খাবারগুলো দিয়ে দেব। আমার বুকের মধ্যে কান্না আর বেদনা মিশে কেমন অদ্ভুত ধরনের একটা আক্রোশ তৈরি হচ্ছিল। এই আক্রোশটা কার ওপর সেটা বুঝতে পারছিলাম না। গাবু যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। আমি ঘর থেকে টাকা এনে বললাম, কিছু মনে করিস না, এটা রাখ। গাবু ছলছল চোখে তাকালো, চোখ সরিয়ে নিতে নিতে বলল, খেলা দেখিয়ে রাস্তার লোকের কাছ থেকে 10 পয়সা 20 পয়সা হাত পেতে নিই, আজ বন্ধু হাতে গুঁজে দিলে সেটা নিতে আটকাবে কেন? গাবু আস্তে আস্তে চলে গেল। আমার স্মৃতিতে আমাদের পুরনো গ্রাম আর কৈশোরের সেই গাবু বারবার ফিরে আসতে লাগলো। রিঙ্কি অবাক চোখে তার বাবাকে দেখছে। আমি জানি রিঙ্কি এখন আর তার বাবাকে বুঝতে পারছে না।